আর আপনি যেটা বলছেন যে ফোনে ফোনে আমাকে কিন্তু বগুড়ার একজন বেশ বড় অফিসার, যিনি সরকারের একটি উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তিনিও কিন্তু মাঝরাতে ফোন করে আমাকে তার উদ্বেগের কথা জানিয়েছেন যে তার বাচ্চাটা খুব ভালোভাবে লেখাপড়া করেছে পরীক্ষায় অংশগ্রহণের করার জন্য, কিন্তু তার কানে এসেছে, তার ওয়াইফের কানে এসেছে যে এরকম প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। তখন কিন্তু তারা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং এটা কিন্তু হাতে লেখা প্রশ্নপত্র। আপনি খুব অবাক হবেন যে প্রথম কিন্তু প্রশ্নপত্রগুলোর বড় দাম হাঁকা হয়, 1000, 2000, 5000, তারপরে কমতে কমতে কিন্তু একসময় মাগনা দিয়ে দেওয়া হয়। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু লুকোচুরির কোনো বিষয় না, কতটা প্রকাশ্যেই হয়। আপনি যদি পুলিশের কথা বলেন, পুলিশের ডিবি থাকবে, গোয়েন্দা সংস্থার লোক থাকবে, তারাও কিন্তু জানে, কিন্তু কোনো প্রশাসনিক ব্যবস্থাই নেওয়া হয় না। বরং এই বিষয়গুলোকে চাপা দেওয়ার জন্য কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলা হয়, যেটাকে কিন্তু যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা আরও বেশি উৎসাহিত হয়। যেটা আমি বলছিলাম যে ইয়াকুব স্কুলের একজন শিক্ষক, যিনি সরকারি দলের সমর্থক, আওয়ামী লীগের সমর্থক হওয়ার কারণে পার পেয়ে গেছেন, তার পাশের জন কিন্তু 1 বছর করে 1 বছর করে কারাদণ্ড পেয়েছেন। এগুলো কিন্তু অন্যদেরকে উৎসাহিত করে, একজন পার পায় একজন সাজা পায়। এই বিষয়গুলো আমার মনে হয় সরকারিভাবে দেখা উচিত। হাসিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা প্রশ্নপত্র ফাঁস নিয়ে ফিরবো, তবে আবার একটু বিরতিতে যেতে হচ্ছে। আরেকটু বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। আবারও ফিরলাম বাংলাদেশ এখনে। আমরা আলোচনা করছিলাম প্রশ্নপত্র ফাঁস নিয়ে। শারমিন আপা, আপনার কাছে যাই। আপনি একজন সাংবাদিকতার বাইরে বলছিলেন যে অভিভাবক, আপনার মেয়ে এবার পিএসসি পরীক্ষা দিয়েছে, আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। মানে আমি প্রথমে যেটা বলবো, প্রথম দিন যখন পরীক্ষা হলো একটা শঙ্কা ছিল প্রশ্নপত্র ফাঁস হবে কিনা। আমরা হয়তো খোঁজ নিইনি আসলে রাত্রেবেলা, কারোর সাথে যেহেতু আমাদের কোনো ইন্টারেস্ট ছিল না এই বিষয়টাতে। কিন্তু যখন আমার মেয়ে পরীক্ষার হল থেকে বাসায় ফিরলো বা পরীক্ষার হল থেকে বেরোলো, তখন তার যে চেহারাটা, আমার মানে এটা সব সময় মনে হচ্ছে সে এসে বেরোসে বললো মা প্রশ্ন পেয়েছে আমার বন্ধুরা। এবং তারপর থেকে প্রতিদিন আমার যে এক্সপিরিয়েন্স, আমি যখনই পরীক্ষার হলের গেটে গেলাম তখন আমি মনে হলো আমি একজন বোকামা। মানে আমি জাস্ট মনে হলো যে আমি একটা বোকামা, এবং আমি আর মাদের কাছে আমি আসলে সচল কোনো মা না। কারণ তারা অনেক বেশি খবর রাখছে, অনেক বেশি প্রশ্নপত্রে কি আসছে, গতকালের প্রশ্নে কি ছিল এবং কি মিলেছে, এগুলো সব জানে। আর আমার মেয়ের প্রতিদিনের সকালে মানে বা রাত্রে অভিযোগ, তুমি তো চাইলেই মা প্রশ্ন পাও কিন্তু তুমি দিবা না। আমি ছোট্ট একটা কথা বলেছিলাম আমার মেয়েকে, এই দেশে যখন তুমি বড় হচ্ছ, আমি জানি একসময় অনেক নৈতিক অবক্ষয়ের বিষয়গুলো তোমার সামনে আসবে, কতখানি তুমি গ্রহণ করবা বা কতখানি তুমি ফেলে দিবা সেটা তুমি বড় হতে সিদ্ধান্ত নিবা। কিন্তু পঞ্চম শ্রেণীতেই আমি তোমার হাতে এই নৈতিক অবক্ষয়ের এই জিনিসটা তুলে দিতে চাই না, যে প্রশ্ন জেনে তুমি পরীক্ষার হলে যাচ্ছ, তুমি বলে আমার রেজাল্ট খারাপ হবে বান্ধবীদের থেকে, আমি বলছি তুমি যদি ফেলও করো আমি তোমাকে কোনো কথা বলবো না। অসহায় যে এইটুকু বাচ্চাকে এত বড় অনৈতিক একটা বিষয়ের মুখোমুখি এবং আপনাকে বলতে হচ্ছে আমাকে। এবং অবস্থান তারপরে সে বলল যে অন্যরা তো আমার থেকে সব, আমি তো ওদের মতো রেজাল্ট করবো না। আমি বলছি তুমি পড়াশোনা করে যে রেজাল্ট করবা তাতেই আমি খুশি, আমি চাই না। এবং তার থেকে বড় কথা, আমি যখন পরীক্ষার হলের সামনে যাই, মারা দেখি ছোট ছোট মানে এরকম টুকরা কাগজ, এবং সেইটা শেষ মুহূর্তে আবার বাচ্চাকে আরেকবার পড়ায় দিচ্ছে। মদিনা সনদ, একটা ধর্মের পরীক্ষা দিন, আমি দেখলাম জনে জনে প্রত্যেকে একবার করে রিপিটেশন দিচ্ছে। আমার পরীক্ষায় আমার মেয়েকে আমি জিজ্ঞেস করলাম যে মদিনা সনদ কি তুমি পড়ছো, বলে যে হ্যাঁ আমি তো পড়ছি। আমি বললাম ঠিক আছে দিয়ে আসো। পরে দেখলাম ওটা আসে নাই, কিন্তু ওইটা হয়তো আগের দিন রাতে ওই কোশ্চেনের ইয়েতে ছিল যে সেটা আসবে, এবং সেটা নিয়ে সবার কি উদ্বেগ, উৎকণ্ঠা। এবং যারা প্রশ্ন পাচ্ছে বা যারা প্রশ্ন দিচ্ছে তাদের সন্তানদেরকে, সেই সন্তানদের মধ্যেও কিন্তু আমি অন্য ধরনের একটা অস্থিরতা দেখলাম। এবং এইটা হয় কি বাচ্চাদের মধ্যে তৈরি করছে যে না পড়লেও আমি তো আগের দিন রাতে পেয়ে যাব, স্যার আমাকে ফোন করে দিবে। এবং এই যে ভালো রেজাল্টের একটি আমরা ওদের মধ্যে প্রতিযোগিতাটা কেমন জানি ইনবিল্ড করে দিচ্ছি, মানে অনৈতিকতা, তাদের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা আমাদের সন্তানদের মধ্যে আসলে আমরা অভিভাবকরা এটার জন্য অনেকাংশে দায়ী। আমি বলবো স্কুলের সামনে যেদিন আমি যাই, আমি বলি যে আমি স্কুলে, যেহেতু আমরা চাকরিজীবী মা, খুব কম স্কুলের সামনে যেতে পারি, যেদিন স্কুলের সামনে যাই সেদিন বাসায় আসলে আমার মনে হয় আমি মনে কিছুই করছি না। এই মানে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় আমি ব্যর্থ। অতি সচেতনতা, আমিও একই আসলে অভিজ্ঞতা আমার, যখন আমার সন্তানকে স্কুলে নিয়ে যাই। এই জায়গাটাতে পিন্টু ভাই বলি, আমি বেশ কিছু সরকারি স্কুলের অধ্যক্ষের সাথে আমার কথা হয়েছে সম্প্রতি। তারা বলেছেন যে এটি তো প্রশ্নপত্র ফাঁস দূরের বিষয়, যে জন্ম নিবন্ধন ভর্তি ক্লাস 1 বা প্রাইমারি লেভেল, সেইখানে ওনারা বলে বিভিন্ন 60 জন বা
শিক্ষার্থীর 60 রকমের বয়স হয়, যখন ওনারা পরবর্তীতে এডুকেশন দেওয়ার সময় যখন ওনারা সমস্যা ফেস করেন তখনকার কথা বলছি। ওনারা বলেন 3বার করেও এরকম হয়েছে যে 3বার করে জন্ম নিবন্ধন পাল্টেছে অভিভাবকরা। আমি সরকারি ব্যর্থতা তো আছে প্রশ্নপত্র ফাঁসের বিষয় বা শিক্ষা ব্যবস্থায় অনেক সফলতার পাশাপাশি ব্যর্থতা আছে, কিন্তু এই জায়গাটা কি বলবেন যে অভিভাবকদের নৈতিকতার জায়গাটার আসলে হচ্ছে কোন যে জায়গায় এই পৌঁছেছে? প্রশ্নপত্র ফাঁস দিয়েই যদি বলেন তো এটা হলো যে পরীক্ষাটা ছোটদের, এই অপরাধ কিন্তু কোনো শিশু করেনি, এই অপরাধটা করেছে অভিভাবকরা, আমরা বড়রা। এবং এই অপরাধ ঠেকাতে ব্যর্থ হয়েছে কে? যদি বলেন যে বড় সবকিছু সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, আমাদের যদি জেলা প্রশাসক বলেন, আমাদের যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের যদি জনপ্রতিনিধি বলেন, আমাদের যদি কেন্দ্র সচিব বলেন, শিক্ষক, প্রধান শিক্ষক, আমরা যারা বড় আমরাই ব্যর্থ হয়েছি। তাহলে কি আমাদের এই পরীক্ষার কোনো দরকার ছিল পিন্টু ভাই? এটা তো একটা প্রশ্ন আছেই, ছোটদের এই পরীক্ষার দরকার আছে কিনা এটা তো সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে আমাদের একটা জাতীয় শিক্ষানীতি আছে, যে শিক্ষানীতি থাকার মানে হচ্ছে যে আমরা এই নীতি অনুযায়ী চলবো, এবং দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা মিলে এই শিক্ষানীতিটা করেছেন। এবং এই সরকার আসার পর এটা হয়েছে, স্বাধীনতার পর থেকে অনেকগুলো শিক্ষানীতি করা হলো, কোনোটি বাস্তবায়ন শুরু হয়নি, এবার বাস্তবায়ন শুরু। সেই শিক্ষানীতিতেও কিন্তু প্রাথমিক শিক্ষা সমাপনীর কথা বলা নেই। সেখানে বলা আছে 8ম শ্রেণী পর্যন্ত হবে প্রাথমিক শিক্ষা এবং তারপরে একটা পাবলিক পরীক্ষা থাকতে পারে। কিন্তু আমাদের হঠাৎ করে কি হলো, কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ ধরনের একটি পরীক্ষা চাপিয়ে দিল। এবং যুক্তিটা কি, যে সারা দেশের প্রাথমিক শিক্ষা বিদ্যালয়গুলোর মান দেখার জন্য। তো মান দেখার জন্য সারা দেশে এরকম 30 লাখ 31 লাখ ছেলে মেয়ের ঘাড়ে এরকম একটা পরীক্ষা চাপিয়ে দিলাম। এর ফলে কি হয়েছে, কোচিং সেন্টার, যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে কোচিং সেন্টার থাকবে, সেটার উপর নির্ভরশীলতা বেড়েছে। এই সৃজনশীল প্রশ্ন পদ্ধতি আসার মূল লক্ষ্য ছিল কোচিং থাকবে না, নোট গাইড থাকবে না, প্রাইভেট টিউটরের উপর নির্ভরশীলতা থাকবে না। এইগুলো এখন আমাদের অভিভাবকদের উপর জেকে বসেছে। এখন উচ্চবিত্ত অভিভাবকদের কথা বাদ দেন, তাদের সংখ্যা কম। আমাদের বেশিরভাগ অভিভাবক হচ্ছে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এবং একটা বাচ্চাকে কত জায়গায় কতভাবে তার পেছনে খরচ করতে হয়, স্কুলের ইউনিফর্ম থেকে শুরু করে পেন্সিল, ব্যাগ, পানি, মানে নানা রকম ফিস দিতে দিতে এমনিতে অতিষ্ঠ। তারপরে আছে আপনার কোচিং সেন্টার, এই ধরনের পরীক্ষার জন্য নানা রকম প্রস্তুতি, এবং সর্বশেষ দেখবেন যে প্রশ্নপত্র কেনার জন্য কিছু টাকা খরচ নতুন যেটা এসেছে বলা হচ্ছে ডিজিটাল অনলাইনে যে ফর্ম, আমি দেখলাম যে প্রতিটা স্কুলের সামনে অনলাইন ফর্ম পাওয়া যাচ্ছে, এটা ফিল আপ করে দেওয়া হচ্ছে, এটার জন্য সার্ভিস চার্জ বেড়েছে। যেমন আপনাকে এসএমএস এ স্কুলের কোনো তথ্য পাঠাবে, এজন্য হয়তো মাসে 400-500 টাকা নেবে। মানে যতভাবে যত রকম খাত তৈরি করা যায় এইভাবে খাত। এবং আপনি ওই যেটা বললেন যে জন্ম নিবন্ধন, যে আমরা আমাদের সঙ্গে, আমাদের গার্জিয়ানরা আমাদের সঙ্গে কত প্রতারণা করছে, যে আমার মেয়ে বা আমার ছেলের জন্ম তারিখ 2বার 3বার, হ্যাঁ বাস্তবতার কারণে হয়তো করছি, যে আমার মেয়ে ভিকারুন্নিসা সাহেব ভর্তি পরীক্ষা দিতে পারবে না, হলিক্রসে এবং ভাইভাতে কি সে মিথ্যা কথাটা বলে আসতে হচ্ছে এই বাচ্চাটাকে, এবং তাকে মিথ্যা বলতে হচ্ছে, এবং সারা জীবন কিন্তু তাকে এই মিথ্যার উপর দিয়ে, যেটা আমাদের বেলায় হয়েছে, তখন আমাদের মা বাবারা হয়তো অত সচেতন ছিলেন না। তখন স্কুলের কেরানি 1/1/1971 বসিয়ে দিয়েছেন, তারপরে 2/1/1903 এভাবে বসিয়ে গেছেন। তো যার ফলে হয়েছে কি, আমাদের দুই রকম জন্ম তারিখ নিয়ে আমরা কিন্তু ঘুরছি, এবং আমরা প্রতি মুহূর্তে এটা ফিল করি, কিন্তু আসলে কিছু করার নেই। তো আমরা এটা ফিল করার পরে আমাদের জেনারেশন তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে এরকম একটা অন্যায় জেনে শুনে বুঝে কিন্তু আমরা করছি, এবং এই অনৈতিকতার চর্চা যে করছি এটার খারাপ দিক সারা জীবন কিন্তু ওই ছেলেকে বা মেয়েকে, এই শিশুটাই আবার যখন বড় হবে ও নিজেই প্রশ্নপত্র ফাঁস করবে যখন কর্মকর্তা থাকবে। প্রশ্নপত্র ফাঁসের শুরু থেকে সরকারের যে মনোভাবটা ছিল সেটা হলো যে আমরা এটা মানি না, মানবো না, স্বীকার করব না। অর্থাৎ স্বীকার করলে তো একটা পরবর্তী প্রশ্ন আসে যে তাহলে কি পরীক্ষা বাতিল করতে হবে, এবং 31 লাখ ছেলে মেয়ের পরীক্ষা বাতিল। আমাদের বগুড়া প্রতিনিধি বলছিলেন যে এরই মধ্যে অনেকে সাজা দেওয়া হচ্ছে, যদি স্বীকার নাই করবেন। এটা বগুড়াতে দুই একটা ঘটনা ঘটেছে, কয়েকটা জায়গায় যেখানে স্থানীয় প্রশাসন যেটা করেছে, কিন্তু সামগ্রিকভাবে যেহেতু সরকারের বা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সব প্রশ্ন ফাঁস হয়নি, অতএব ফাঁস হয়নি, এরকম একটি সরলীকরণ করার কারণে সারা দেশে যে মেসেজটা গেছে, সারা দেশের যে প্রশাসনের কাছে, শিক্ষকদের কাছে, যে যেহেতু প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এটা বলছে তাহলে প্রশ্নপত্র ফাঁস হয়নি। এবং আপনি দেখেন যে প্রথম দিন একটা কথা বলেছিল প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় প্রেস রিলিজ দিয়ে যে প্রশ্নপত্র ফাঁস হয়নি, এরপর থেকে একটি তদন্ত কমিটিও কিন্তু এখনো করেনি, এবং ফেসবুকে এসএমএস এর মাধ্যমে তদন্ত হচ্ছে, সারা দেশ থেকে তথ্য আসলে আমরা ঠিক করব বাংলা পরীক্ষাটা